সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনবিজ্ঞানের আজকের এই ক্লাসে। আজ আমরা কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। শুরুতেই একটা গল্প বলি, কেমন? এই কথাটা রেহানার, একজন খুব মেধাবী ছাত্রী ছিল সে। কিন্তু জানেন, বাল্যবিবাহ ওর জীবনটাকেই যেন অন্য খাতে বয়ে দিল। ওর এই দুঃখের গল্পটা থেকেই আমরা আজকের আলোচনার যে মূল শব্দ নিয়ন্ত্রণ বা কন্ট্রোল, তার গুরুত্বটা বোঝার চেষ্টা করব। ভাবুন তো, মাত্র ১৩ বছর বয়সে বিয়ে, পড়াশোনা তো বন্ধ হয়েই গেল, আর তার কিছুদিনের মধ্যেই ও গর্ভবতী হয়ে পড়ে। কিন্তু ওই বয়সে শরীর তো তৈরি থাকে না, তাই না? সঠিক যত্নও পায়নি, ফল যা হওয়ার তাই হলো। জন্মানোর সময় ওর সন্তানটা মারা গেল। কি মর্মান্তিক, তাই না? এটা আসলে আর কিছুই না, নিয়ন্ত্রণের অভাবের একটা করুণ পরিণতি। তো রেহানার এই ব্যক্তিগত গল্পটা তো শুনলাম, কিন্তু এটা শুধু ওর একার গল্প নয়। একটা সময় ছিল যখন এই বাল্যবিবাহ, মানে অল্প বয়সে বিয়ে, এটা গোটা ভারতবর্ষে একটা বিরাট সামাজিক সমস্যা ছিল। চলুন এবার দেখি কিভাবে এই সমস্যাটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা হলো। দেখুন, যখন সমাজে কোনো কিছু নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়, তখন তাকে সামলাতে কি লাগে? আইন, তাই তো? এই বাল্যবিবাহর সমস্যাটা থামাতেও ঠিক তাই করা হয়েছিল। আইন তৈরি করা হলো। এগুলোই হলো এক ধরনের সামাজিক কন্ট্রোল। প্রথমে ১৯৭৮ সালে মেয়েদের বিয়ের বয়স ঠিক করা হলো, অন্তত ১৮ হতে হবে। তারপর সম্প্রতি ২০২১ সালে সেটা বাড়িয়ে ২১ করা হয়েছে। আর এই আইনগুলোর জন্যই কিন্তু এই ভয়ঙ্কর প্রথাটা অনেকটাই কমে এসছে। তাহলে বুঝতেই পারছেন কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ব্যাপারটা আমাদের জীবনের জন্য কতটা জরুরি। আচ্ছা, এই যে নিয়ন্ত্রণের ধারণাটা, এটা কি শুধু মানুষের সমাজে কাজে লাগে? একদমই না। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এই একই আইডিয়া কিন্তু উদ্ভিদ জগতেও কাজ করে। দারুণ না? তো চলুন দেখে নিই আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। এবার তাহলে একটা তুলনা করা যাক সমাজ আর উদ্ভিদের মধ্যে। ভাবুন, একটা সমাজের ঠিকঠাক চলার জন্য যেমন আইনকানুন দরকার, ঠিক সেভাবেই একটা গাছের শরীরের ভেতরের সব কাজকর্ম ঠিকমতো চালানোর জন্য কিন্তু একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা দরকার। আর এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে বিষয়টা বোঝানো হয়েছে। সমাজে আইন না থাকলে কি হয়? বিশৃঙ্খলা। আর উদ্ভিদের দেহে যদি ওর নিয়ন্ত্রক ব্যবস্থাটা না থাকে, তাহলে দেখা যায় অস্বাভাবিকতা, মানে ওর রিস্ট আর অন্য কাজগুলো ঠিকমতো হয় না। তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে যে উদ্ভিদের ভেতরের কাজগুলোকে কেউ না কেউ তো নিয়ন্ত্রণ করছে, তাই না? এখন প্রশ্ন হলো, এই নিয়ন্ত্রক বা কন্ট্রোলারগুলো কি, আর কিভাবে বিজ্ঞানীরা এদের খুঁজে পেলেন? চলুন সেই গল্পটাই শোনা যাক। এই আবিষ্কারের গল্পটা কিন্তু বেশ পুরনো। সেই ১৮০০ সালের শেষের দিকে চার্লস ডারউইন আর তার ছেলে ফ্রান্সিস ডারউইন একটা মজার জিনিস লক্ষ্য করলেন। তারা দেখলেন গাছ সবসময় আলোর দিকে বেঁকে যায়। তারা ভাবলেন, নিশ্চয়ই গাছের ডগা থেকে কোনো একটা রাসায়নিক সংকেত আসছে যা এই কাজটা করাচ্ছে। তাদের এই পর্যবেক্ষণ নিয়ে তারা একটা বইও লিখলেন, দ্য পাওয়ার অফ মুভমেন্ট ইন প্ল্যান্টস। এর বহু বছর পর ১৯০৫ সালে বিজ্ঞানী স্টার্লিং আর বেলিস এই রাসায়নিক বার্তাবাহকদের একটা নাম দিলেন, হরমোন। এই যে হরমোন শব্দটা, এটা আসলে একটা গ্রিক শব্দ থেকে এসেছে। এর মানে হলো আমি সক্রিয় করি বা আমি জাগ্রত করি। নামটা একদম পারফেক্ট, তাই না? কারণ হরমোন তো ঠিক এই কাজটাই করে, শরীরের বিভিন্ন প্রক্রিয়াকে জাগিয়ে তোলে বা সক্রিয় করে। ইতিহাস তো জানা হলো, এবার তাহলে আসা যাক আসল কথায়। উদ্ভিদ হরমোন বা ফাইকো হরমোন বলতে আমরা ঠিক কি বুঝি? চলুন এর একটা পাকাপোক্ত বৈজ্ঞানিক সংজ্ঞা জেনে নিই। সংজ্ঞাটা একটু মন দিয়ে দেখুন। ফাইকো হরমোন হলো এমন একটা জৈব রাসায়নিক পদার্থ যা উদ্ভিদের কোনো একটা নির্দিষ্ট জায়গায় তৈরি হয়, তারপর সেখান থেকে বয়ে গিয়ে অন্য কোনো অংশে পৌঁছায়, আর সেখানে খুব অল্প পরিমাণে থেকেও গাছের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজকে নিয়ন্ত্রণ করে। মানে সহজ কথায় বলতে গেলে এটা হলো গাছের নিজস্ব কুরিয়ার সার্ভিস, যা এক জায়গা থেকে মেসেজ নিয়ে অন্য জায়গায় যায় আর সেখানকার কাজকে কন্ট্রোল করে। এখন প্রশ্ন হলো, এই হরমোনগুলো গাছের ঠিক কোথায় তৈরি হয়? এগুলো মূলত তৈরি হয় গাছের সেই সব অংশে যেখানে খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়, যেমন ধরুন কাণ্ড আর মূলের একদম ডগায় যে ভাজক কলা থাকে সেখানে। এছাড়াও বীজপত্র, ভ্রূণ আর কচি পাতাতেও হরমোন তৈরি হয়। তো আমরা তো জানলাম হরমোন কি আর কোথায় তৈরি হয়। এবার চলুন কয়েকটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ হরমোনের উদাহরণ দেখি আর জেনে নিই তারা ঠিক কি কি কাজ করে। গাছের জগতে অনেক হরমোন আছে, তবে প্রধান কয়েকটা হলো অক্সিন, যেটা মূলত গাছের রোস্টে সাহায্য করে; জিব্বেরেলিন, যা ফুল ফোটাতে আর ফলের আকার বাড়াতে দারুণ কাজ করে; এরপর আছে সাইটোকাইনিন, এর প্রধান কাজ কোষ বিভাজনে সাহায্য করা; আবার অ্যাবসিসিক অ্যাসিড হল বৃদ্ধি রোধকারী হরমোন; আর সব শেষে ইথিলিন, যেটা ফল পাকাতে সাহায্য করে। আমরা সবাই তো জানি কাঁচা ফল পেকে যায়, এর পেছনে কিন্তু এই ইথিলিনই আছে। তাহলে মোট কথা কি দাঁড়ালো? এই হরমোনগুলোই কিন্তু একটা গাছের প্রায় সবকিছু নিয়ন্ত্রণ করে।
মানে গাছের বৃদ্ধি থেকে শুরু করে কখন ফুল ফুটবে, ফল ধরবে, সেই ফল কখন পাকবে, এই সব কিছু চাবিকাঠি কিন্তু এই হরমোনদের হাতেই। আচ্ছা, আলোচনা তো প্রায় শেষের দিকে। এবার শেষ করার আগে চলুন সবাই মিলে একটা জিনিস ভাবি। যদি এই পুরো কন্ট্রোল সিস্টেমটাই, মানে এই হরমোনগুলোই না থাকতো, তাহলে কি হতো? প্রশ্নটা হলো, যদি কোনো কারণে উদ্ভিদের দেহে এই ফাইকো হরমোনগুলো তৈরি হওয়া বন্ধ হয়ে যেত, তাহলে কি ঘটত? গাছ কি তাহলে স্বাভাবিকভাবে বাঁচতে পারত? উত্তরটা কিন্তু বেশ গম্ভীর। হরমোন ছাড়া গাছের ভেতরের কোনো কাজই ঠিকমতো হতো না, একটার সাথে আরেকটার কোনো সমন্বয় থাকত না। আর তার ফল কি হতো? আমাদের চারপাশে এই যে সবুজ পৃথিবী, এই যে সুন্দর ফুল, মিষ্টি ফল, এগুলোর কোনোটারই অস্তিত্ব থাকত না। ভাবা যায়? আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।